নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এবার মনে হয় তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠবে যে মমতা ব্যানার্জির জন্য তাদের কতটা ক্ষতি হচ্ছে। মমতা ব্যানার্জি যা ইচ্ছে তাই বক্তব্য রাখেন, তার বক্তব্যের পরে কোনো রিপার্কেশন হয় না, কারণ সবাই এখন ধরে নিয়েছেন মমতা ব্যানার্জি যা বলবেন ও বলছেন এই জায়গায় চলে গেছে। কিন্তু সব কিছু বলা কি চলে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক কথা তিনি বলেছেন। আগে বলেছেন তুই কোন হরিদাস, তারপরে বলেছেন কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, তারপরে আরও অনেক কথা। এখন তো দেখি শালা, সবই চলে। আবার ক্ষমাও চান, ভুল বলেছি। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নামে যে ব্লেম দিলেন, যেভাবে তিনি তাকে সাধু নয় বলে দিলেন, এটা কি বলার ক্ষমতা তার থাকে বা বলার অধিকার তার আছে? তিনি উইদাউট এভিডেন্স, কোনো সাক্ষী বা প্রমাণ তার কাছে কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ফেক কথা বলেন, ফেক, তার ম্যাক্সিমাম কথা হয় ফেক। তিনি বলেন না অনেক ইউটিউবে ফেক নিউজ হয়, আজকে আমি বলছি মমতা ব্যানার্জি অনেক কথা কিন্তু ফেক কথা হয়। একদিন তিনি বলেছিলেন এই দেশের প্রধানমন্ত্রী রাফায়েল কেসে নাকি টাকা নিয়েছে, রাহুল গান্ধী ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে, কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমা চায়নি, রাফায়েল নিয়ে চেঁচিয়ে গেছেন। ফেক কথা বলেছেন সিএতে মুসলিমদের বের করে দেওয়া হবে, ফেক কথা বলেছেন তিনি যে এখানে এই দেশে সিএ করলে নাগরিকত্ব চলে যাবে, সমস্ত ফেক। এই বলে তিনি পার পেয়ে যান, কারণ তাকে কাউন্টার করার কেউ নেই। কিন্তু এবার কাউন্টার হয়েছে যখন এই রাজ্যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু, দীর্ঘদিন ধরে যিনি সাধু এবং তিনি সন্ন্যাসী, সেই সন্ন্যাসী যাকে আমরা সবাই চিনি কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে যখন তিনি বলে দেন, কার্তিক মহারাজও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। যে প্রতিকূলতার সঙ্গে দাঁড়িয়ে কার্তিক মহারাজ আজকে লড়াই লড়ে চলেছেন বা ভারত সেবাশ্রম সংঘ লড়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে তারা তো এই প্রতিকূল পরিস্থিতিতে অবশ্যই বুক চিতিয়ে দাঁড়াবে। কারণ স্বামী প্রণবানন্দজির শিষ্য এরা, তারা কোনোদিন পিছিয়ে যাবে না, ময়দানে ডেটে দাঁড়ায়। এতদিন ধরে অনেক কিছু বলেছেন মমতা ব্যানার্জি, কিন্তু এবার প্রথম সন্ন্যাসীর তরফ থেকে আইনি নোটিশ গেল, এবং আইনি নোটিশ গেল মমতা ব্যানার্জির কাছে, কারণ তার সেই বিখ্যাত বক্তব্য আমি আপনাদের শোনাচ্ছি না, কারণ বারবার সাধুর বদনাম করা অন্তত রুদ্রবার্তায় আপনি পাবেন না, কারণ আমি এটাকে এড়িয়ে চলি। সাধু মানে কি মমতা ব্যানার্জি নিজে জানেন না, তৃণমূলের ম্যাক্সিমাম লোক জানেন না সাধু কাকে বলে, সন্ন্যাসী কারা হয়। বিরজা করে, বিরজা জানেন, নিজের যিনি শ্রাদ্ধ নিজে করে নেন। অর্থাৎ আমার যে ছিল আগের যে পরিচয় ছিল সবটা শেষ করে দিলাম, আমার আগের সমস্ত নাম পরিচয় আমি এই আমিত্বটা শেষ করে দিলাম, দিয়ে তৈরি হয় একজন সন্ন্যাসী। সেই সন্ন্যাসী যিনি সর্বত্যাগী, তাকে এইভাবে অপমান করা, সাধু বলে মানি না, আপনি মানেন না, আমরা তো আপনাকে মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানি না আপনাকে, আমি এখনো ভাবি আপনি বিরোধী দলনেত্রী আছেন যেভাবে বলেন। তা আমি যদি না মানি, আপনি কি মুখ্যমন্ত্রী নন? আপনি তো মুখ্যমন্ত্রী, তাই না? আপনি কম্পার্টমেন্টাল হলেও মুখ্যমন্ত্রী, মানে একবার পাস করতে পারেননি, দ্বিতীয়বার করতে হয়েছে। নন্দীগ্রামে গিয়ে একদম হঠাৎ করে হেরে গিয়ে, গোহারান হেরে গিয়ে চলে এসছেন, এবং এসে আবার ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়, গুলিয়ে যায় বড্ড, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জায়গা ছেড়ে দিয়েছেন বলে আপনি আবার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আপনি মুখ্যমন্ত্রী, আমি না মানলে কী হবে? আপনি মুখ্যমন্ত্রী, মানি বা না মানি, তেমনি আপনি মানলে বা না মানলে আমাদের কিচ্ছু যায় আসে না। গোটা ভারতবাসী, আপামর ভারতবাসী, গোটা বিশ্ববাসী কার্তিক মহারাজকে সাধুই ভাবেন, সন্ন্যাসী ভাবেন। কার্তিক মহারাজ কিন্তু আজকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন তার উকিলের মারফত, এবং সেখানে তিনি পরিষ্কার করে লিখে দিয়েছেন যে 4 দিনের মধ্যে, ঠিক শুনছেন, 4 দিনের মধ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে। হয় আপনি এভিডেন্স দিন, প্রমাণ দিন যে কার্তিক মহারাজ এই কথা বলেছে, নচেত আপনি ক্ষমা চান। আর যদি দুটোই না করেন, তাহলে 4 দিনের পরে কিন্তু আপনার বিরুদ্ধে অর্থাৎ মানহানি মামলা। দেখছেন একজন সন্ন্যাসী যদি লড়াইয়ের ক্ষেত্রে নামে কি করতে পারে? আরে সন্ন্যাসীরা তো লড়াই লড়েছে, দেখছিলাম অনেকে বলেন আর কি, এই তৃণমূল কংগ্রেসের অনেকে আছে মুখপাত্র হয় না, একজন বলছিলেন সাধুরা কেন রাজনীতির ময়দানে আসবে, যেন সাধুরা তৃণমূলের বাপ কেলে সম্পত্তি, তারা রাজনীতিতে কেন আসবে তা জিজ্ঞাসা করার অধিকার তৃণমূলীতে দিয়ে দিয়েছে। সাধুরা কি করবে, সাধুরা রাজনীতির সঙ্গে জড়িত ছিল কি ছিল না জানতে গেলে মূর্খদের একটু ইতিহাস ঘাঁটতে হয়। এই মূর্খরা ইতিহাস ঘাটে না, এরা মমতা ব্যানার্জির কথা শুনে যা ইচ্ছে বলে দেয়। মমতা ব্যানার্জি বলে দিয়েছে, বলতে হবে। শাহজাহান শেখকে বাঁচানোর জন্য যারা ফেক ভিডিও করে, তারা কার্তিক মহারাজকে বদনাম করার জন্য
যা ইচ্ছে তাই বলতে পারে। কার্তিক মহারাজের আমি বলতে গিয়ে বলছিল সাধুরা কি রাজনীতির সঙ্গে যুক্ত, মানে হতে পারে। এই গাধাদের উদ্দেশ্যে দুটো কথা, মানে যারা এই মূর্খের মতো বলছিল যে রাজনীতির সঙ্গে সাধুদের কোনো সম্পর্ক নেই। ছত্রপতি শিবাজির নাম শুনেছেন? তার গুরু ছিল রামদাস। চাণক্যের নাম শুনেছেন? তিনি কে ছিলেন? একজন ব্রাহ্মণ, একই ক্যাটাগরি, অর্থাৎ পূজারী, ব্রাহ্মণ, সন্ন্যাসী, সাধু, এদের নিয়েই তো সব চলেছে। বড় বড় রাজা মহারাজাদের সঙ্গে একজন সাধু থাকতো। এই যে এত রাম মন্দির নিয়ে বিতর্ক হয়, অনেক শুনেছে তো বিতর্ক। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আবার জয় শ্রীরাম ধ্বনি শুনলে বাপে গালাগালি দিচ্ছে। সেই জয় শ্রীরাম বলছেন যাকে, যে রামচন্দ্র, জানতে হবে তিনি কার কথা শুনেছিলেন, কাদের জন্য লড়াই লড়েছিলেন, কিসের জন্য গিয়েছিলেন, এগুলো জানেন কি? বিশ্বামিত্র মুনির নাম শুনেছেন? বশিষ্ঠ মুনির নাম শুনেছেন? রাজারা এনাদের কথা শুনত। সন্ন্যাসীকে বাদ দিয়ে কোনো কিছু হয়? ধর্মকে বাদ দিয়ে সনাতন ধর্ম, সনাতন দেশ, ভারতবর্ষে কিছু হয়? আপনারা কি বাংলাদেশ পেয়েছেন এটাকে নাকি? যা ইচ্ছে তাই বলবেন নাকি? যা ইচ্ছে তাই সাধুরা কেন করে? আজকে একজন মুখ্যমন্ত্রী রয়েছেন সাধু, যোগী আদিত্যনাথ, তার কাছাকাছি পৌঁছতে পেরেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতদিন ধরে তো আছেন, কতদিন ধরে রাজনীতি করছেন, ধারে কাছে যেতে পেরেছেন। আজকে এই উত্তরপ্রদেশ কোন শিখরে চলে গেছে, আর পশ্চিমবঙ্গকে কোথায় পাঠিয়ে দিয়েছে? দুটো মুখ্যমন্ত্রী, একজন সাধু আর একজন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি রাজনীতি করে গেছেন। কি হয়েছে, কি পেয়েছি আমরা? ওখানে দেখুন উত্তরপ্রদেশে কোন জায়গায় আছে, আর এখানে দেখুন আমরা কোন জায়গায় আছি। ওখানে অপরাধীরা অপরাধ করে ভয় পালায়, এখানে অপরাধীরা অন্য জায়গা থেকে অপরাধ করে পালিয়ে আসে, বলে সেফ জায়গা, সেফ প্লেস। এখানে কিছু হলেই আমি বলে দেবো আমার ধর্মের উপর আঘাত দেওয়া হচ্ছে, মানে যারা ধর্মের ক্ষেত্রে করে। আর নয়তো আমাদের লোক আছে, একের পর এক অপরাধী অপরাধ করছে বাইরের জায়গায়, এখানে চলে আসছে, উগ্রপন্থী এখানে চলে আসছে। মানে এই জায়গা বাংলা, মমতা ব্যানার্জি এই জায়গায় নিয়ে চলে গেছেন। আর উত্তরপ্রদেশ থেকে সব পালাচ্ছে ভয়ের চোটে, 19-20 করলেই পালাচ্ছে। আজকে আপনি ভাবুন তো, শেখ শাহজাহান যদি উত্তরপ্রদেশে ঘটনা ঘটাতো, আজকে কি হতো? প্রথমত ঘটাতে পারতো না, সাহস পেত না। কিন্তু যদি ঘটিয়ে থাকতো, এই যে প্রমাণগুলো বেরোচ্ছে, আগে কি করেছে সেগুলো যদি বেরোতো, যোগীরাজ হলে কি হতো? এতক্ষণে আপনি দেখতেন বুল্লাজে দিয়ে পুরো জমি সাফ হয়ে গেছে, অর্থাৎ ওই শেখ শাহজাহানের পুরো জমি সাফ। যারা যারা যোগ্য, যাদের আর কি জমি জায়গা ছিনিয়ে নিয়েছে, সব ফেরত পেত। প্লাস ওই শেখ শাহজাহান যে এরম করেছিল না, করতো না, দেখতে এরম করতে করতে যাচ্ছে, কোথায় ঠ্যাঙে গুলি লেগেছে বা কোথাও অন্য গুলি লেগেছে। ওটা উত্তরপ্রদেশ, ওখানে বাড়ান্ত কারোর চলে না, সে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক। ওখানে ওই ধর্ম দেখে মাফিয়া হয় না, মাফিয়া মানেই গুলি, মাফিয়া মানেই চোট, মাফিয়া মানেই এনকাউন্টার হয়ে যাবে, মাফিয়া মানেই ভেতরে, হয় ভেতরে থাকো নয়তো ওপরে থাকো। এটা উত্তরপ্রদেশ, যেখানে উন্নতি হয়, রাস্তাঘাট কি হয়েছে। এই রাজ্য থেকে অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে কাজ করতে যাচ্ছে। আগে কি ছিল, উত্তরপ্রদেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গে কাজ করতো, এখন কারখানা উঠে যাচ্ছে। যোগী রাজ্য অনেক ভালো আছে। তাই যারা এসব প্রশ্ন করেন না যোগীরা পারে কিনা, তারা একটু ভাববেন। এবার আমি আসি আমার রাজ্যে। লড়াই তো লড়ছেন কার্তিক মহারাজ। আচ্ছা, আপনি কি সাথ দেবেন নাকি আপনি চুপ করে থাকবেন? মনে রাখবেন, বন্যার জল যখন ঘরে ঢোকে, যখন ভূমিকম্প হয়, যখন কোনো কিছু হয়, কোনো চিন্তা না করে কার্তিক মহারাজের মতো মানুষরা, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন, এরা মানুষের পাশে দাঁড়ায়। বিশেষত ভারত সেবাশ্রম সংঘ আগে দাঁড়ায় বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে। তো তার সাধুকে যে অপমান করে, তার সঙ্গে আপনি থাকবেন নাকি? প্রশ্নটা আপনার কাছে। আজকে আপনাকে ভাবতে হবে, হয় আপনি পক্ষে নয়তো বিপক্ষে, হয় ধর্মের দিকে নয়তো অধর্মের দিকে। এই জায়গায় নিয়ে চলে গেছেন মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জিকে পারবেন কোনো মৌলবীর নামে এরকম বলতে? আজকে প্রশ্নটা উঠেছে। আজকে দেখছিলেন রূপা গাঙ্গুলি একটা টিভি চ্যানেলে বলছেন, খুব ভালো কথা বলেছেন, পারবেন? মোস্ট প্রবাবলি রিপাবলিক বাংলায় তিনি বললেন, তাকে প্রশ্ন করতে তিনি বললেন যে পারবে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মৌলবী নামে বলতে, যে তিনি বলবেন তার সম্বন্ধে এরকমভাবে? উত্তর হচ্ছে না। কেন জানেন? ওরা ইউনাইটেড আর আমরা ডিভাইডেড। ভারত সেবাশ্রম সংঘকে বলেছে আমার বাবার কি, আমি রামকৃষ্ণ মিশনে আছি। রামকৃষ্ণ মিশনকে বলেছে তো আমার কি, আমি ইস্কনে আছি। এবার তিনজনকে বলে দিয়েছে তো আমার কি, কারণ আমি তো এদের তিনজনের কারণ নই। এইভাবে আমরা ডিভাইডেড। আর আমরা ডিভাইডেড বলে আমাদেরকে কেউ পাত্তা দেয় না। বলতে পারি ঘর কা মুরগির ডাল বরাবর, যখন মনে হলো কেটে দেবো, এ তো ঘরের ব্যাপার, ও বলে দিলাম।
ক্ষমা চাইব না, এটা ক্ষমা চাইতে হবে। এটা কার্তিক মহারাজ, এ ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ ভারত সেবাশ্রম সংঘ এ এলিতেরি গুড়জাউলি কেউ নয় যে বলে দিলাম হয়ে গেল। আসলে এখানে না ভয়ঙ্কর অপমান করেছে ধর্মকে। আজকে শুধু কার্তিক মহারাজকে অপমান করেছে তা নয়, যিনি সাধু বা সন্ন্যাসী তার কাছে অপমান মান অপমান কিছু নয়। কারণ মান অপমান তার কাছে ওই কোনো ব্যাপার না, মানে কোনো তার ভূমিকাই নেই, এনারা ভাবেন না। কিন্তু যখন ধর্মীয়ভাবে যে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য স্বামী প্রণবানন্দ মহারাজজি এই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছে, সেই সংঘের নামে যখন বদনাম হয়ে যায়, যখন সাধু হিসেবে না মানা হয়, তখন প্রতিবাদ করা দরকার আছে। সাধু মানে তো আর সেই মানে কি বলবো কেঁচো তো নয়, যারা সব কিছু নিজের ভাববেন ভালো করে, নিজেদের শ্রাদ্ধ করে নিয়েছে, এবার আপনি তার সঙ্গে লাগছেন। জানি না আপনারা সবাই ভোট দিতে যাচ্ছেন, যাবেন, এইসব কথা আপনাদের মনে দাগ কাটবে কিনা জানি না। দাগ কাটলে ভালো, না কাটলে আর কিছু বলারও নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যারা আপনার বিপদে থাকবে, যারা আপনার ধর্ম বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্য, আপনার মঙ্গল কামনার জন্য নিজেদেরকে সংসার থেকে তুলে নিয়ে এসছেন, সেই মানুষকে যখন অপমান করে না, আর যখন ক্ষমা না চায়, দেখুন ক্ষমা চাইলে ঝামেলা মিটে যাবে, কিন্তু যদি ক্ষমা না চায় তাহলে এই সরকারকে ফেলার জন্য আপনাকে লাগতে হবে কোমর বেঁধে, যেভাবে হোক, বাই হুক অ্যান্ড ক্রুক এই সরকারকে ফেলতে হবে। এটা আমি বুঝি। হয় মমতা ব্যানার্জি ক্ষমা চান, নতুবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এটা কার্তিক মহারাজের কথা। আর আমার মতো মানুষের কথা, হয় আপনি ক্ষমা চান, নয়তো আপনার বিরুদ্ধে আমরা সবাই কোমর বেঁধে নামবো, কারণ আপনি অপমান করেছেন আমাদের ধর্মকে। আর কে নামবে আমি জানি না, তবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলাই আপনার বিরুদ্ধে বলে যাব লাগাতার, যতটা ক্ষমতা আছে ততটাই বলবো, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বলবো। সাধুর অপমান করে আপনাকে ছেড়ে দেওয়া যাবে এটা ভাববেন না। ক্ষমা চান আপনি, ক্ষমা আপনাকে চাইতেই হবে, নয়তো প্রমাণ দেখাতে হবে। কোথায় বলেছেন কার্তিক মহারাজ, প্রমাণ দেখান, আমরাও মেনে নেবো যে হ্যাঁ ঠিক আছে বিরাট ভুল হয়েছে সনাতন ধর্মে। আমি জানি প্রমাণ নেই, থাকতেই পারে না আপনার কাছে, কারণ একজন সন্ন্যাসী এইসব কথা বলবেই না যে এজেন্টকে বসতে দেবো না, অনেক হয়ে গেছে, এনাফ ইস এনাফ। জল মাথার ওপর দিয়ে বইছে, দেয়ালে পিঠ ঠেকা নয়, আমাদের পিঠ দেয়াল ভেদ করে ঢুকে, এরপরে আর ফেরার জায়গা নেই। ভাববেন আপনি, ভাবানোর জন্য রুদ্রবার্তা। এতটা দেখার পরে যদি মনে হয় এটাকে শেয়ার করা উচিত তাহলে শেয়ার করবেন, আর যদি মনে হয় এতটা দেখার পরে যে এই চ্যানেলটা এইরকম, এতে সাবস্ক্রাইব করা যেতে পারে, তবে সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন। আর যদি মনে হয় না, তাহলে কিচ্ছু করবেন না, ডিসলাইক বাটন আছে দেখবেন, একটা উল্টো করা, একটা লাইক মানে এরকম, একটা উল্টো ডিসলাইক, ওইটা টিপে দেবেন। জীবনে আমার কোনো ভিডিও আপনার কাছে যাবে না, একদম নিশ্চিন্তে থাকবেন। এটাই ছিল রুদ্রবার্তা। ভালো থাকুন, দেখা হবে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।